ইলিয়াস হোসাইনের সাথে সার্জিস আলমের যে সংঘাত, এটা আমার কাছে ভয়াবহ মনে হয়েছে। দুজনের সাথে সম্পর্ক একসময় ভালো ছিল, এখন কি নিয়ে কি হয়েছে সবার কাছে স্পষ্ট না। যদিও অনেকে ভাবতে পারেন এই বিষয়টি আলোচনার যোগ্য না, কিন্তু আমার কাছে মনে হয় আলোচনার যোগ্য, কারণ দুজনেই বাংলাদেশের মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত। বাংলাদেশের মিডিয়া যখন মিথ্যায় সয়লাভ, কোনো মিডিয়াকে যখন মানুষ বিশ্বাস করে না, তখন ইলিয়াস হোসাইনি সেই বিশ্বস্ততার ঝুলি নিয়ে এগিয়ে এসেছেন। অতীতে ইলিয়াস হোসেন যে কথাগুলো বলেছেন, সবগুলো কথা 2 বছর পরে হোক 3 বছর পরে হোক সত্য প্রমাণিত হয়েছে। সার্জিস আলমও এদেশের বিপ্লবের অবিসংবাদিত এক কণ্ঠ। হঠাৎ করে 25শে এপ্রিল ইলিয়াস হোসাইন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এই মর্মে: ইউনূসের আমলে যা মনে চাইছে করছিল, এখন আর পারে না, এই আক্ষেপ কাকে বুঝাবে জমিদার নাতি। ঠিক একইভাবে ওই দিনেই মুখোশধারীর শিরোনামে একটি শিরোনাম করে বাংলা এডিশন, সেটারই রিয়াকশান দেখব পাবলিক কি ভাবছে। মূলত ইউনূসের আমলে এই স্ট্যাটাস দিয়ে দিয়েছিল 6টি পয়েন্ট আমি ঠিক করেছি। ইউনূসের আমলে মন যা চাইছে তাই করছে, এবং কনফিডেন্স গ্রুপ থেকে 20 কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। বাংলা এডিশন এটা নিয়ে রিপোর্ট করেছে। মুখোশধারী সার্জিস এই শিরোনামে। প্রথম আলো ডেইলি স্টারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, এবং এটা আমিও বিরক্ত হয়েছি একটু। কাকে বিশ্বাস করবে, এবং শিশির মনিরের উপরও আমি বিরক্ত হয়েছি। কাকে বিশ্বাস করবো আমরা, সার্জিস আলম নাকি ইলিয়াস হোসাইন? এখন এটা আমরা কিভাবে বুঝবো আমরা কাকে বিশ্বাস করব? এটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে মূলত পাবলিক পারসেপশন কি। যেমন ইলিয়াস হোসেন যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, এখানে যে অনেক মানুষ কমেন্ট করেছে, সেখানে পাবলিকদের পারসেপশন কি। ঠিক রিপোর্টের নিচে যে 705টা কমেন্টস হয়েছে, সেখানে পাবলিকের পারসেপশনটা কি, পাবলিক কী বলেছিল। রিপোর্টে অভিযোগ ছিল 4টি। এক, ডেইলি স্টার এবং দিল্লি স্টার এবং ফ্রড আলোর সাথে, প্রতারক আলোর সাথে সম্পর্ক। কনফিডেন্স গ্রুপ থেকে 20 কোটি টাকা চাঁদা নেওয়া, জুলাই শহীদের পরিবারের ফোন নম্বর রিসিভ না করা, এবং বিলাসী জীবনযাপন করা। এই 4টি বেসিক অবজেকশন। আমরা আগে ফেসবুকের মধ্য থেকে কয়েকটি মানুষের প্রেডিকশন ভুল হয় না, কমেন্টস আমরা দেখি। প্রথম কমেন্টস করেছে নাইম খান: ভাই, সার্জিস আর আপনার মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটান, জাতি আপনাদের থেকে কাদা ছোঁড়াছুড়ি আশা করে না। দেখছেন, ভালো কমেন্টস না ভাই? আগে আপনাকে বিশ্বাস করতাম, ভাবতাম আপনি যা বলেন তা 100% সত্যি, আপনি একমাত্র সাহসী সাংবাদিক, কিন্তু ইদানিং যা দেখতেছি, অতীতে আপনার সব ঘটনা মনে হয় মিথ্যা, এখনও তথ্যগুলো মিথ্যা মনে হচ্ছে। নিশ্চয়ই সার্জিসের প্রতি অগাধ আস্থা থেকে ইলিয়াস হোসেনের কাছ থেকে সরে গিয়েছে। ভাই, যতই উস্কানি দেন, ঈদের পরে আন্দোলন। আচ্ছা, চাটাচাটির দিন শেষ, ন্যায় ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, নুরুল হক নুরু আর ইলিয়াস হোসেনকে একই কাতারে স্বাগতম। এরপর দেখেন, তখন কথায় কথায় আন্দোলন নিয়ে রাস্তায় নামতো, এখন কেন নামে না? নিঃসন্দেহে সাংবাদিক ইলিয়াস শ্রেষ্ঠ সন্তান। হইছে ভাই, আপনার নাটক এইবার অফ করেন। এটা লিখছে রবিউল ইসলাম রবি। আচ্ছা, তৌহিদ উল্লাহ: ভাই, সব দিকে দালালি করলে চলে না, সব সাইডে মেনটেন করা কি দালাল বলে? আচ্ছা, সাবিহা বেগম: ইঞ্জিনিয়ার তারেকের বিষয় কিছু বলেন। হুসাইন মোহাম্মদ: একদম জনগণের মনের কথা বলেছেন। আচ্ছা, মিশ্র প্রতিক্রিয়া সবগুলোতেই। এরপরে তাজুল ইসলাম বলেছেন, ভাই ফাটিয়ে দিলেন। মাহবুব পারভেজ বলেছেন 100% সঠিক। ইফতেখার হোসেন সম্রাট বলেছে, সাংবাদিক ইলিয়াস তাহলে বিক্রি হয়ে গেল। বাহ, হ্যাঁ। এরপরে শাম্মী ইসলাম বলেছে, আপনি সার্জিসকে নিয়ে পড়ে না থেকে আরও অনেক কিছু আছে, এগুলো নিয়ে কথা বলেন। দারুণ, এই কথাটা আমার পছন্দ হয়েছে। প্রায়োরিটি বেস কাজ করতে হবে, তাই না?
আপনার দেশে অনেক সমস্যা আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে আগে কাজ করা উচিত প্রায়োরিটি ভিত্তিতে। তাহলেই আমাদের সমস্যার সমাধান সহজ হবে। এখন আর কেউ আন্দোলনে নামে না। KM হাসান, আইডি ফেরত পাওয়ার আসল রহস্য। এই কথাটা, এই মন্তব্যটা তাৎপর্যপূর্ণ। মানে উনি বুঝাতে চাইছেন যে ইলিয়াস হোসেন যে আইডি ফেরত পেয়েছে, এটা তাৎপর্যপূর্ণ। কি তাৎপর্যপূর্ণ? বিএনপির সাথে সখ্যতা গড়ে উঠেছে, এখন ধীরে ধীরে এনসিপিকে মেলাইন করে দিতে হবে। একটা তথ্য দিয়ে রাখি, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এই কয়েকজনের কারণে হাসনাত আব্দুল্লাহ এনসিপি জামায়াত জোটে এসেছে। নাহিদ ইসলাম, তারপরে আপনার মনিরা মিঠু, সামান্তা শারমিন, এরা সবাই বিএনপির সাথে যেতে চেয়েছিল। এই কারণে সার্জিসকে টার্গেট করা হয়েছে কিনা, বিএনপি করছে কিনা জানি না, আল্লাহ ভালো জানেন। আমি এখনো কাউকে অবিশ্বাস করে করতে মন চাইতেছে না। এবার আমরা এই সার্জিসের নামে যে রিপোর্টটি করেছে, রিপোর্টের এখান থেকে আমরা কিছু, এখানে 760টি কমেন্টস পড়েছে। সার্জি যখন, এখানে নাসির লিখেছে, সার্জি যখন সরকারি পক্ষের কাঁপন ধরাইতেছে মিডিয়াতে, তখন এই নিউজ সন্দেহজনক। বুঝতে পারছেন? সার্জিস কিন্তু বিএনপিকে কাঁপাই দিতেছে। তখনই ইলিয়াস হোসেন এই নিউজটি নিয়ে এসেছেন। এটা সার্জিসের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার মতো ঘটনা। এটা আমার ভাবনার মধ্যে ধরেছে এই কমেন্টসটা। আক্তার আজিম হায়দার, দমে আল্লাহ দয়া করে আমাদের কুখ্যাত দেশদ্রোহী পরিচালক হিসেবে কবুল করুক। আচ্ছা, এরপরে দেখেন, ফরিদ বলছে ইলিয়াস হোসেনের ঘুষের টাকা কম হয়ে গেছে। এমডি, এটা কেন বলছি? পাবলিকের পারসেপশনে আপনি বুঝতে পারবেন আসলে কে সঠিক পথে আছে। এই মাকুন্দা সব সময় আমার অপছন্দের তালিকায় ছিল। আমি যে সার্জিসকে খুব পছন্দ করি তা না, কিন্তু আমি ইলিয়াস হোসেনকে খুব পছন্দ করি। এখন কথা হচ্ছে ভাই, সত্য হলো শেষ কথা। হ্যাঁ, পছন্দ অপছন্দ বড় কথা না। নূর, তারেক, রাশেদ ইত্যাদি এগুলোর মতোই সার্জিসের অধপতন হবে। একটা ফালতু নিউজ চ্যানেল ইসরাত জাহান বলেছে ইলিয়াস দাস। আচ্ছা, সার্জিস ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম দুইজন বুদ্ধিমান। শুধু হাসনাত আব্দুল্লাহ আর সাদিক কায়েম দুজনই ছাড়া আর কাউকে ভালো মনে হয় না। ভবিষ্যতে এরা দুইজন ভালো রাজনৈতিক লিডার হবে। সার্জিস আলম বুদ্ধিমান মনে করতাম, এ তো দেখছি বাটপার, গিরগিটির মতন রং বদলায়। সার্জিস আলম ইন্ডিয়ার দালালি করবে এটা ভাবতেও পারি নাই। সার্জিস আলম যেই দিন ডেইলি স্টারের অফিসে গেছে, সেই দিন তার থেকে আমি তাকে ঘৃণা করা শুরু করেছি। এইটা ইলিয়াসের ষড়যন্ত্রমূলক ভিডিও। ইলিয়াসের সাথে যার একটু মনোমালিন্য হবে, তাকে নিয়েই একটা বিরোধিতামূলক ভিডিও বানাবে, তাকে ভারতীয় গুপ্তচর হিসেবে ট্যাগ দিবে। তাহলে আমার কাছে যা দেখছি, বেশিরভাগ মানুষ সচেতন। কিছু মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেনের পক্ষে, কিছু মানুষ সার্জিস আলমের পক্ষে, কিন্তু আপনার বেশিরভাগ মানুষ দুজনের কাছে দুজনের মিল চায়, রেষারেষি পছন্দ করে না। তবে একটা যুক্তি আমার কাছে কিছুটা অকাট্য, সত্যের কাছাকাছি, সত্য উপলব্ধিটা সঠিক মনে হচ্ছে। সেটা হলো, এখন কিন্তু সার্জিসের ভূমিকা ভালো। কখনো ভুল ছিল, যখন ভুল ছিল তখন করা হয়নি। সে খুব ভালো ভূমিকা রাখছে। আপনার সত্য কথাগুলো সে বলছে, তুলে ধরছে। মোটামুটি বিএনপিকে কাঁপন ধরাইতেছে সংসদের বাইরে থেকেই।
এখন ইলিয়াস হোসেন এটা বলাটা কিছুটা ভাবনায় আসে। এখন তো আর সে ভারতের পক্ষে যাওয়ার সুযোগ নাই, ডেইলি স্টারের পক্ষে ভূমিকা রাখারও তেমন সুযোগ নাই। ডেইলি স্টারকে বাঁচাই দিচ্ছে তো একমাত্র আমি দেখছি আসিফ নজরুল আর এই আসিফ মাহমুদ। যখন এই ডেইলি স্টারে তারা গেল, ডেইলি স্টার থেকে বই বাইর করলো, পড়া যাওয়ার পরেও তারা গেল, তখন এই পরিস্থিতি থেকে তাদেরকে বাঁচাই দিছে। বরং আমি তাদেরকে সন্দেহ করি, যদি করতে হয় সার্জিসের চাইতে বেশি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।